সরকারের মেয়াদ যখন একেবারে শেষ পর্যায়ে এসেছে, নির্বাচন ১২ তারিখে হবে। আজকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানিয়েছেন যে ১৮ তারিখ পার হবে না ক্ষমতা হস্তান্তরের ব্যাপারটা, ১৬ তারিখের মধ্যেই তারা ক্ষমতা হস্তান্তরের চেষ্টা করবে। অর্থাৎ নির্বাচনের পরে নির্বাচন কমিশন গেজেট প্রকাশের ৩ দিনের মধ্যেই শপথ হবে এবং সেই শপথ পরবর্তী সময়ে শপথের মাধ্যমে পুরাতন সরকার, বর্তমান সরকার বিদায় নেবে, নতুন সরকার আসবে, এরকম বক্তব্য আজকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি দিয়েছেন। যখন কিনা এক ধরনের সন্দেহ দানা বেঁধে উঠেছে যে নির্বাচনের পরেও এই সরকার আরও ৬ মাস ক্ষমতায় থাকবে কিনা। এদিকে সরকারের বিভিন্ন উপদেষ্টা বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে সরকারের নানা রকমের যে বড় বড় ব্যর্থতা, সেই ব্যর্থতাগুলো ইদানিং স্বীকার করতে শুরু করেছেন। আজকে পররাষ্ট্র উপদেষ্টা অনেকটা শিশুর মতো সহজ সরলভাবে স্বীকার করে নিয়েছেন ভারতের সঙ্গে এই সরকার সম্পর্ক ভালো করতে পারেনি। তিনি স্বীকার করে নিয়েছেন বিনিয়োগে এই সরকার ব্যর্থ হয়েছে, সফল হয়নি। যে ব্যাপারটাতে এই সরকার সবথেকে বেশি স্বপ্ন দেখিয়েছিল, বিনিয়োগ, আশিক চৌধুরী নামের এক ভদ্রলোককে বিদেশ থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছিল এবং বলা হয়ে থাকে যে তিনি বিদেশি নাগরিক। বিদেশি নাগরিককে বাংলাদেশে বিনিয়োগের একটা বড় এজেন্ডা দেওয়া হয়েছিল, ফাঁকা বুলি ছাড়া আমরা কিছুই পাইনি। সব মিলিয়ে আজকে পররাষ্ট্র উপদেষ্টা যে দুইটা বড় ব্যর্থতার কথা বললেন এবং পরবর্তী সরকারের দিকে ইঙ্গিত করলেন, তার মাধ্যমে এই সরকারের চরম ব্যর্থতার ব্যাপারগুলো আমার মনে হয় যে শেষ পর্যন্ত প্রমাণিত হয়ে গেল। চলুন একটু জেনে দেখি পররাষ্ট্র উপদেষ্টা অ্যাকচুয়ালি কি কি কথা বললেন, যার মাধ্যমে আমরা পরিষ্কার হতে পারি যে এই সরকার প্রায় প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থতাটা স্বীকার করে নিতে শুরু করলো। থাকবেন পলিটিক্স টিভির। বলছিলাম পররাষ্ট্র উপদেষ্টার কথা। তিনি সহজ সরলভাবেই স্বীকার করে নিয়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক এই সরকার ভালো করতে পারেনি, তার মানে খারাপ করেছে। এবং তিনি পরবর্তী সরকারের কথা বলছেন যে পরবর্তী সরকার ভালো করবে। পরবর্তী সরকার ভালো করবে না খারাপ করবে সেটা তো পরবর্তী সরকারের ব্যাপার। আপনি পায়ে পড়ে যে সম্পর্কটাকে একেবারে নষ্ট করে ফেললেন, ধ্বংস করে ফেললেন, সেই ধ্বংস করার ধ্বংসযজ্ঞ থেকে তুলে আনতে, স্বাভাবিক পর্যায়ে তুলে আনতে পরবর্তী সরকারকে কতটা ধকল পোহাতে হবে সেটা কি একবার ভেবে দেখেছেন কখনো আপনারা? গত ১.৫ বছরে কি বলছেন তিনি, এখন টেলিভিশনের শিরোনামটা দেখে নিন। সেখানে তিনি বলছেন পররাষ্ট্র উপদেষ্টার আশা পরবর্তী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। অর্থাৎ পরবর্তী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। এই সরকারের সময় ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নেই, এই কথাটা তিনি বলছেন। এই খবর তিনি যখন বলছেন তখন আজকে ভোরবেলাতে আল জাজিরা ইংলিশ ইউটিউব চ্যানেলে মির্জা ফখরুলের, বিএনপি নেতা, বিএনপি মহাসচিব, তার সাক্ষাৎকারটা ইউটিউবে আপ দিয়েছে আল জাজিরা এবং সেখানে আমরা দেখছি যে মির্জা ফখরুল ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা, ভালো করা, বন্ধুত্বপূর্ণ করার ব্যাপারে কথা বলেছেন আল জাজিরাকেও। অর্থাৎ বর্তমান সময়ে যে ভারতের সঙ্গে সম্পর্ক নেই এই প্রশ্নটা তাকে করা হয়েছিল, তিনি বলেছিলেন যে ভারতের সঙ্গে বন্ধুত্ব সুলভ সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে বিএনপি যদি ক্ষমতায় আসে। এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী যাকে বলা হয়, জয়শঙ্কর, তিনি যে খালেদা জিয়ার জানাজায় উপস্থিত হয়েছিলেন সেটাকে একটা পজিটিভ সিগন্যাল হিসেবেও দেখছেন মির্জা ফখরুল। কি বলছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, চলুন তার কথাগুলো, অমৃত বাণীগুলো আমরা একটু শুনে দেখি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে একটি সম্মানজনক ও নির্বিঘ্ন সম্পর্ক চাইলেও তা কার্যত স্থবির রয়েছে। তার মানে এটার কোনো মুভমেন্ট তৈরি হয়নি। তিনি আশা প্রকাশ করেন পরবর্তী সরকারের সময় এই সম্পর্ক স্বাভাবিক হবে। তার মানে তিনি একেবারে স্পষ্ট স্বীকার করে নিচ্ছেন বর্তমান সরকার এই সম্পর্কটাকে নষ্ট করেছে। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে একটি সম্মানজনক ও নির্বিঘ্ন সম্পর্ক চাইলেও তা কার্যত স্থবির রয়েছে। তিনি আশা প্রকাশ করছেন পরবর্তী সরকারের ব্যাপারে।
আজকে গণমাধ্যম কর্মীদের সঙ্গে প্রশ্নোত্তরে তিনি জানান, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, তবে এখনও কোনো উত্তর পাওয়া যায়নি। আমরা জানি যে 2 বার আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার, মৌখিকভাবে একাধিকবার বলেছে, কিন্তু ভারত সরকার কোনো রেসপন্স করেনি। সাংবাদিকদের বিনিয়োগ এবং কূটনীতি সংক্রান্ত প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বিনিয়োগে বর্তমান সরকার খুব বেশি উন্নতি করতে পারেনি। এই যে তিনি বলছেন সরাসরি, বিনিয়োগে বর্তমান সরকার খুব বেশি উন্নতি করতে পারেনি, এই যে খুব বেশি উন্নতি করতে পারিনি এটুকু বলছেন, এটুকুর মাধ্যমেই আমরা পরিষ্কার হতে পারি যে এই সরকারের আমলে বিনিয়োগ শূন্যের কোটায় নেমে এসেছে এবং ঘটা করে বিনিয়োগ নিয়ে নানা ধরনের সার্কাস শুধু দেখেছি আমরা। বিশেষ করে আশিক চৌধুরীর নিয়োগ এবং তাকে নিয়ে যে সার্কাসগুলো মঞ্চায়ন করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, বিনিয়োগ শূন্যের পর্যায়ে চলে গেছে। তিনি বলছেন যে কিন্তু পরবর্তী সরকার দীর্ঘমেয়াদী সময় পেলে ভালো ফলাফল আনতে পারবে। আবারও তিনি পরবর্তী সরকারের কথা বলছেন যে পরবর্তী সরকার বিনিয়োগের ব্যাপারটা দেখবে। তাহলে আপনাদের কে বলেছিল 18 মাস ক্ষমতায় থাকতে? আপনারা তো 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে এরকম একটা দুঃসহ অবস্থা তৈরি হতো না। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ, বিনিয়োগ নেই, অর্থনীতির অবস্থা খারাপ, আইনশৃঙ্খলা পরিস্থিতি মাটির সঙ্গে ধুলার সঙ্গে মিশে গেছে, এই অবস্থা তো তৈরি হতো না। মানে সংস্কারের নামে যা কিছু, সেই সংস্কারের প্রকৃত দৃশ্যগুলো আমরা কি দেখেছি? যে পুলিশে সব থেকে বেশি সংস্কার প্রয়োজন, সেই পুলিশে কি সংস্কার হয়েছে? পুলিশকে তো এখনও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার নজির আমরা দেখছি। সংস্কারের কথা বলে বলে সরকার মুখে ফেনা তুলেছে, কিন্তু আজকে পর্যন্ত সরকারের উপদেষ্টারা গত 1.5 বছরে তাদের যে হিসাব দেওয়ার কথা ছিল, প্রতি মাসে মাসে হিসাব দেবেন এরকম কথাও বলেছিলেন, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো হিসাব আমরা দেখিনি। 3 জন উপদেষ্টা পদত্যাগ করেছেন, তাদেরগুলোও আমরা পাইনি, একজন মারা গেছেন, বাকিদের মেয়াদ শেষ হতে চলেছে, মেয়াদ আছে আর মাত্র 6-7 দিন। এরকম অবস্থাতেও তাদের মানে হিসাব দেওয়ার ব্যাপার দেখিনি। এ নিয়ে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রতিষ্ঠান উদ্বেগ প্রকাশ করছেন। তখন আমার তো মনে হয় না যে 1.5 বছর তাদের এই ক্ষমতায় মানে কিংবা দায়িত্বে থাকার প্রয়োজন ছিল। যদি ব্যর্থতাই হবে, যদি একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা তিনি যদি এটাই বলবেন যে পরবর্তী সরকার এসে এটা করবে, পরবর্তী সরকার এটাতে সফল হবে, আমরা পারিনি, পরবর্তী সরকার এটা করে দেবে, তাহলে তো আপনাদের প্রয়োজন ছিল না। আপনারা যদি কর্মকাণ্ডগুলো করতেই না পারেন, তাহলে আপনাদের দায়িত্বে বসে থাকার কোনো যৌক্তিকতা অন্তত খুঁজে পাওয়া যায় না। তিনি বলছেন, কারণ বাংলাদেশ বিনিয়োগের জন্য উপযুক্ত গন্তব্য। সেই গন্তব্য তো আমরা সবথেকে বড় সাইনবোর্ড বলা হয়েছিল যে প্রফেসর ইউনূস সবথেকে বড় সাইনবোর্ড। প্রেস উইং থেকে বারবার বলা হচ্ছে যে প্রফেসর ইউনূসকে সবাই বলছে তোমার কি প্রয়োজন বলো, তোমার যা লাগবে সব দেব। প্রফেসর ইউনূস যেখানে যাচ্ছেন সেখানেই সবাই এগিয়ে আসে বলছে যে তোমার কি লাগবে বলো। এই গল্পগুলো তো আমরা শুনে এসেছি, কিন্তু আমরা পেয়েছি কি? আমরা তো কিছুই পাইনি। আরও একটা ভয়াবহ বিষয় আছে, চলুন একটু জানি। তিনি আরও বলেন, অনেকে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আগ্রহী হলেও কারো পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয়নি। অর্থাৎ আওয়ামী লীগের প্রসঙ্গে আন্তর্জাতিক চাপ নেই, সেই কথাটা তিনি বলছেন। আর অন্য দেশের ভিসার ব্যাপারে আওয়ামী লীগের বিষয়ে আগে আসি। মানে ব্যাপারটা হাস্যকর। আমরা যখন দৃশ্যমান দেখছি যে বিভিন্ন দেশের চাপ, যুক্তরাজ্যের সহ বিভিন্ন দেশের, অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন, ভারত, প্রতিবেশী ভারত তো আছেই, এবং সাম্প্রতিক সময়ে ভারত এবং আমেরিকার বন্ধুত্ব জোড়া লাগার প্রেক্ষিতে সেই চাপ আরও যখন বাড়ছে, তখন বলা হচ্ছে যে এরকম কোনো চাপ নেই। বিশ্বের প্রায় সব মানবাধিকার সংগঠন থেকে বলা হচ্ছে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেটা গণতান্ত্রিক না। এই ব্যাপারগুলো কি চাপ মনে করছে না সরকার? যে কাজগুলো, একপাক্ষিক নির্বাচনের যে কাজগুলো শেখ হাসিনা সরকার করে চরমতম ভুল করেছে, চরমতম সর্বনাশ নিজেদের ডেকে এনেছে, সেই একই কাজ যদি বর্তমান সরকার বলে, বিভিন্ন পর্যায় থেকে তো কথা উঠছে যে প্রায় 40%-এরও বেশি মানুষকে বাদ দিয়ে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন কিভাবে গ্রহণযোগ্য হয়? এই পররাষ্ট্র উপদেষ্টাই 2-3 দিন আগে বললেন যে
তিনি আশা করছেন যে 55% মানুষ আগামী নির্বাচনে ভোট দেবেন। তিনি যখন আশাই করছেন যে মাত্র 55% মানুষ ভোট দেবেন, তাহলে কি সেটা 30% পার হবে? সেই প্রশ্নও তো উঠে আসে। এবং এটা নিশ্চিত করেই বলা যায় তাহলে যে দেশের 50%-এর কম মানুষ ভোট দেবে কিংবা ভোট দিতে উৎসাহ বোধ করবে। সেই নির্বাচন কি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে? এই প্রশ্ন বারবার আসছে। গতকালকেই এক টক শোতে একজন বিশ্লেষকের কথা শুনছিলাম যে বরং এটা উচিত ছিল, আপনি যদি মনে করেন যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো জনপ্রিয়তা নেই, তাহলে তাদেরকে নির্বাচন করতে দিতেন। নির্বাচন করতে দিয়ে নির্বাচনে তাদের চরম ভরাডুবি করিয়ে তাদেরকে মুসলিম লীগ বানিয়ে দিতেন। মুসলিম লীগ বানিয়ে একেবারে নিঃশেষ হয়ে যেত দল। জনগণই তাদেরকে নিঃশেষ করে দিত, শেষ করে দিত, তাদের আর রাজনৈতিক কোনো অস্তিত্ব থাকতো না। তাহলে হতো একটা কাজের কাজ। কিন্তু আপনি জোর করে তাকে নির্বাচন থেকে বাইরে রাখাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারা আবার ফিরে আসার নানা অনুষঙ্গ খুঁজে পাচ্ছে এবং আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে এবং আপনাদের উপরে আন্তর্জাতিক চাপ বাড়ছে। তিনি ভিসার প্রসঙ্গ বলেছেন যে বিভিন্ন দেশ যে ভিসা দিচ্ছে না, বাংলাদেশের ভিসা বন্ধ হয়ে যাচ্ছে। এই ব্যাপারে তিনি বলছেন যে ভিসা নিষেধাজ্ঞার বিষয় পুরোপুরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায় নয়। অনেক ক্ষেত্রে কাগজপত্র দেখে মানুষ সঠিক তথ্য বিশ্বাস করতে চায় না। অর্থাৎ মানে যারা ভিসা দিচ্ছে না তাদের দোষ দেখছেন, অথচ আমাদের প্রধান উপদেষ্টা বুক ফুলিয়ে গর্ব করে বললেন যে বিশ্বে আমরা একটা জায়গাতে চ্যাম্পিয়ন, সেটা হচ্ছে যে আমরা জালিয়াতিতে চ্যাম্পিয়ন। একটা দেশের প্রধান যখন কোনো ওপেন ফোরামে এই ধরনের মন্তব্য করেন যে বাংলাদেশের মানুষ জালিয়াতিতে চ্যাম্পিয়ন, তাহলে মানে বাংলাদেশ সম্পর্কে কি বার্তা বিশ্ব দরবারে যায় সেটা তো একটা বড় বিষয়। বিশ্বের মানুষ, বিভিন্ন দেশ যখন আস্থা পাচ্ছে না আমাদের জনগণকে ভিসা দেওয়ার জন্য, তখন তো সেই আস্থাটা তৈরি করার দায়িত্ব সরকারের। এবং জনগণের যদি কোনো মানে দোষ থাকে, কোনো খামতি থাকে, কোনো কমতি থাকে, তাহলে সেই জনগণকেও সচেতন করা, সঠিক গাইডলাইন দেওয়া, সেই দায়িত্বটাও সরকারের। সেই দায়িত্ব আপনি পালন করবেন না, ব্যর্থ হবেন, আবার বলবেন যে এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায় নয়, অন্য কারো দায়। এই ব্যাপারগুলো প্রশ্ন তৈরি করছে। আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, এই ব্যক্তিকে নিয়েও, মানুষটা খুব সহজ সরল মানুষ, তাকে নিয়েও খুব বেশি কথা বলার আসলে অবকাশ থাকে না। কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় আদৌ তাকে দিয়ে চালানো হচ্ছে নাকি ডক্টর খলিল চালাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়? প্রফেসর ইউনূসের খুবই প্রিয়ভাজন মানুষ, সেটা একটা বড় প্রশ্ন। আমরা শুনছি যে আগামী 2-3 দিনের মধ্যেই আমেরিকার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি হচ্ছে, বোয়িং কেনাটেনা অনেক চুক্তি হতে যাচ্ছে, যেখানে পররাষ্ট্র উপদেষ্টা কিংবা পররাষ্ট্র সচিব কেউই থাকবেন না। তাহলে থাকবেন কে? মহা ক্ষমতাধর, মহাপরাক্রমশালী নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলকে দিয়েই সম্ভবত এই কাজগুলো করানো হবে। এবং এই সরকারের শেষ বেলাতে এসে তাকে দিয়েই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব কাজগুলো করা হচ্ছে যখন দেখছি, তখন পররাষ্ট্র উপদেষ্টার এই কথাগুলোকে সমালোচনা করে আদৌ কোনো লাভ আছে কিনা